সিংগড়ের প্রাসাদের একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকোষ্ঠে গোপন মন্ত্রণা সভা বসিয়াছিল। গৌরী, ধনঞ্জয় ও বজ্রপাণি গালিচার ওপর আসীন ছিলেন। রুদ্ররূপ দ্বারে দাঁড়াইয়া পাহারা দিতেছিল। রাত্রি 11টা বাজিয়া গিয়াছে। নগরের আমোদ প্রমোদ রাজার মৃত্যু সংবাদে থামিয়া গিয়াছিল। আবার দ্বিগুণ উৎসাহে আরম্ভ হইয়াছে। দূর হইতে তাহার কলরব কানে আসিতেছে। বজ্রপাণি ললাটের একটা কাল শিরার ওপর সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বিপদ এই যে এই নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে রাজ্য শুধু এমন একটা সরগোল পড়ে যাবে যা মোটেই বাঞ্ছনীয় নয়। ময়ূর নিজের প্রাণ বাঁচাবার জন্য যদি ভেতরের কথাটা ফাঁস করে দেয়, তাহলে আমাদের অবস্থাও সঙ্গীন হয়ে উঠবে। শঙ্কর সিংহের বদলে অন্য একজনকে রাজা খাড়া করেছি, এমনকি অভিষেক পর্যন্ত করিয়েছি। এই অভিযোগ যদি সে প্রকাশ্য দরবারে আনে, তার সদুত্তর আমাদের পক্ষ থেকে কি আছে? ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, এই অভিযোগ লোকে বিশ্বাস করবে? বজ্রপাণি বলিলেন, বিশ্বাস না করুক, একটা সন্দেহ তো জন্মাতে পারে। ময়ূরবাহন যে প্রকৃতির লোক, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। শেষ পর্যন্ত সে উদিতকেও ফাঁসিয়ে দিতে পারে। বলতে পারে আসল রাজাকে উদিত শক্তিগড়ে বন্দি করে রেখেছে। ধনঞ্জয় বলিলেন, ও কথাই যদি বলে তাহলে সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে, শঙ্করকে গুম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়বে। বজ্রপাণি বলিলেন, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হবে কি? বরং শঙ্কর সিং যদি বা এখনও বেঁচে থাকেন, তার প্রাণ সংশয় হয়ে উঠবে। গৌরী অজ্ঞাতসারে একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। হঠাৎ বজ্রপাণি তাহাকে জিজ্ঞাসা করিলেন, এ যে ময়ূর বাহনের কাজ, তাতে আপনার কোনো সন্দেহ নেই? গৌরী বলিল, বিন্দুমাত্র না। সেই হাসি ময়ূর বাহনের, এ কথা আমি হলক নিয়ে বলতে পারি। আপনি তাকে চোখে দেখেননি? না। এক হাসি ছাড়া আপনার আর কোনো প্রমাণই নেই? না। কিন্তু বজ্রপাণি হাত তুলিয়া বলিলেন, জানি, এই যে ময়ূর বাহনের কাজ, তাতে আমারও কোনো সংশয় নেই। সে ছাড়া এমন কাজ করবার দুঃসাহস উদিত সিংয়েরও নেই। কিন্তু কথা তো তা নয়। ময়ূরবাহনকে শাস্তি দিতে গেলে তার অপরাধ সকলের সামনে সাবুত করতে হবে। ময়ূরবাহন কি নিজের দোষ স্বীকার করবে ভেবেছেন? বরঞ্চ 25টা সাক্ষী এনে প্রমাণ করে দেবে যে ওই সময় সে আরেক জায়গায় ছিল। তখন তার বিরুদ্ধে আমাদের প্রমাণ কি? শুধু ওই হাসি ছাড়া আর কি কিছু আছে? ধনঞ্জয় অধীর হইয়া বলিয়া উঠিলেন, কিন্তু এত প্রমাণ খুঁজে বেড়াবারই বা দরকার কি? রাজার হুকুমে যদি আমরা তাকে ধরে এনে কয়েদ করে রাখি কিংবা যদি কোতল করি, তাহলেই বা কে কি বলতে পারে? প্রজার দণ্ডমুণ্ডের ওপর রাজার সম্পূর্ণ অধিকার আছে, অন্তত আমাদের দেশে আছে। রাজার আইন মেনে চলতে বাধ্য। বজ্রপাণি ক্লান্ত হাসিয়া বলিলেন, তুমি বুঝছ না ধনঞ্জয়। রাজার দণ্ডমুণ্ডের অধিকার আছে সে আমিও জানি, কিন্তু ময়ূরবাহন একজন সামান্য মজুর কিংবা দোকানদার নয়। সে দেশের একজন গণ্যমান্য লোক। তার একজন মস্ত মুরব্বী আছে। রাজা সিংহাসনে বসে যদি তাকে ধরে এনে বিনা বিচারে কোতল করেন, তাহলে রাজ্যে কি ভীষণ অশান্তির সৃষ্টি হবে সেটা ভেবে দেখো। উদিত এই নিয়ে দেশের লোককে খেপিয়ে তুলবে, ইংরেজ গভর্নমেন্টকে এর মধ্যে টেনে আনবে। তার উপর জাল রাজার কথাটা যদি কোনো ক্রমে বেরিয়ে পড়ে, তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে একবার বুঝে দেখো। কিছুক্ষণ সকলেই নতমুখে নিস্তব্ধ হয়ে রইলেন। বৃদ্ধ মন্ত্রীর অকাট্য যুক্তিজাল ভেদ করিয়া ময়ূরবাহনকে শাস্তি দেবার কোনো পন্থাই খুঁজিয়া পাইলেন না। ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, আপনি কি করতে বলেন? দীর্ঘকাল নীরব থাকিয়া শেষে বজ্রপাণি বলিলেন, আজ রাগের মাথায় মরিয়া হয়ে ওরা এই দুঃসাহসিকতার কাজটা করে ফেলেছে। তাদের নৌকোখানা ডুবে নাও যেতেও পারত, মাঝি মল্লারা ধরা পড়তে পারত, এমনকি স্বয়ং ময়ূরবাহন হাতে হাতে গ্রেপ্তার হতে পারত। সুতরাং এইরকম কাজ আর তারা সহজে করবে বলে মনে হয় না। এক ভয় গুপ্ত হত্যা, একে গুপ্তভাবে খুন করবার চেষ্টা করতে পারে।
কিন্তু সেজন্য আমি ভয় করি না। সতর্ক থাকলে ওদিক থেকেও কোনো আশঙ্কা নেই। গৌরী নড়িয়া চড়িয়া বসিয়া বলিল, রাজা হবার সুখ তো অনেক দেখতে পাচ্ছি। বজ্রপাণি বলিলেন, আমার মতে এখন কিছুদিন চুপচাপ বসে থাকাটাই একমাত্র যুক্তি। শঙ্কর সিং যে শক্তিগড়ে আছেন এটা আমাদের অনুমান মাত্র। সেই সম্বন্ধে আগে নিঃসংশয় হয়ে তারপর তাকে উদ্ধার করবার মতলব ঠিক করা যাক। ইতিমধ্যে ময়ূরবাহনকে যদি কোনো রকমের ফাঁদে ফেলতে পারি। কথাটা অসমাপ্ত রাখিয়া তিনি অন্যমনস্কভাবে কপালে স্ফীত স্থানটায় হাত বুলাইতে লাগিলেন। গৌরী জিজ্ঞাসা করিল, কিন্তু ইতিমধ্যে শঙ্কর সিংকে উদিত যদি খুন করে? মাথা নাড়িয়া ধনঞ্জয় বলিলেন, তা করবে না। আপনি যে জাল রাজা তার একমাত্র প্রমাণ তাহলে লুপ্ত হয়ে যাবে। উদিত নিজের ভাইকে খুন করে আপনাকে গদিতে বসাবে, এত বড় পাগল সে নয়। এই সময় বাহিরে পদধ্বনি শোনা গেল। রুদ্ররূপ তাড়াতাড়ি বাহির হইয়া গেল। দ্বারের বাহিরে কিছুক্ষণ নিম্নস্বরে কথোপকথন হইল। তারপর রুদ্ররূপ ফিরিয়া আসিয়া বলিল, মাঝি মল্লার কোনো সন্ধান পাওয়া গেল না। নৌকোর জন্য ডুবুরি নামানো হয়েছিল, কিন্তু নৌকো পাওয়া গেল না। খুব সম্ভব কিস্তা স্রোতের টানে তলায় তলায় ভেসে গেছে। সকলেই নিস্তব্ধ হইয়া সংবাদ শুনিলেন। কিয়ঙ্কাল পর ধনঞ্জয় একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ময়ূরবাহনের কপাল ভালো। প্রাসাদের দেউড়িতে মধ্যরাত্রির ঘণ্টা বাজিল, কিন্তু কাহারও কানে তাহা পৌঁছিল না। সকলেই নিজ নিজ চিন্তায় নিমগ্ন রহিলেন। বাহিরে আবার পদশব্দ হইল। এইবার পদশব্দ অপেক্ষাকৃত লঘু অন্দরমহলের দিক হইতে আসিল। রুদ্ররূপ আবার বাহিরে গেল। অল্পকাল পর ফিরিয়া আসিয়া গৌরীর কানে কানে কি যেন বলিল। গৌরী চমকিয়া উঠিল, বলিল, কি? চম্পা আমার জন্য জেগে বসে আছে? সত্যি তো, আমি না ঘুমোলে যে সে বেচারিরও ঘুমোবার হুকুম নেই। কচি মেয়েটার উপর কি অত্যাচার দেখো দেখি। না না, কালই আমি ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দেব। এখন তোমরা মন্ত্রণা শেষ করো সদর, আমি চললাম। এই বলিয়া উঠিয়া দাঁড়াইল। ধনঞ্জয় উঠিয়া অর্ধপথে একটা হাই নিরুদ্ধ করিয়া বলিলেন, চলুন, আমিও আপনার সঙ্গে যাই। আজ রাতটাও আমাকে বসেই কাটাতে হবে। গৌরী বাধা দিয়া বলিল, না না সর্দার, তুমি ভারী ক্লান্ত হয়েছ, যাও নিজের বাড়িতে একটু বিশ্রাম করোগে। তোমার বদলে রুদ্ররূপ আমার কাছে থাকবে ক্ষণ। ধনঞ্জয় বলিলেন, তা হয় না, আমাকেই থাকতে হবে। গৌরী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হুকুম দিচ্ছি সর্দার, তুমি এই মুহূর্তে বাড়ি গিয়ে বিশ্রাম করোগে। বেলা 8টার আগে বিছানা ছেড়ে উঠবে না। যাও, রাজার আদেশ দ্বিরুক্তি করো না। গৌরী পরিহাসের ভঙ্গিতেই কথাটা বলিল বটে, কিন্তু এই পরিহাসের অন্তরালে যে সত্যকার একটা জোর আছে তাহা ধনঞ্জয় অনুভব করিলেন। এই বাঙালি যুবকটিকে তাহারা রাজা সাজাইয়াছেন, কিন্তু ইহার যে একটা অত্যন্ত জোরালো স্বাধীন ইচ্ছা আছে, সকল সময় ইহাকে লইয়া পুতুল খেলা চলিবে না। তাহার প্রথম ইঙ্গিত পাইয়া ধনঞ্জয় ও ভার্গব দুজনেই সবিস্ময়ে তাহার দিকে চাহিলেন। ধনঞ্জয় জিজ্ঞাসুভাবে ভার্গবের দিকে ফিরিতেই তিনি মৃদুস্বরে বলিলেন, উনি ঠিকই বলেছেন, তুমি যাও, তোমার বিশ্রাম করা নিতান্তই দরকার। রুদ্ররূপ আজ ওর প্রহরীর কাজ করুক। ধনঞ্জয় গৌরীর দিকে ফিরিয়া ফৌজি স্যালুট করিয়া বলিলেন, জো হুকুম। তাহার চোখের দৃষ্টিতে যদি বা একটু শ্লেষের আভাস প্রকাশ পাইল, কণ্ঠস্বরে তাহার লেশমাত্র ধরা পড়িল না। গৌরী একটু হাসিল, তারপর রুদ্ররূপের স্কন্ধে হাত রাখিয়া ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। সিংগড়ের রাজপ্রাসাদে যখন এইরূপ মন্ত্রণা শেষ হইতেছিল, বেদপুরের রাজ অন্তঃপুরেও একটি শয়নকক্ষে তখন সখিতে সখিতে গোপন মন্ত্রণা চলিতেছিল। মন্ত্রণা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকারের। শয়নকক্ষে নিভৃত নির্জনতায় দুইটি অন্তরঙ্গ সখিতে যে সকল মনের কথা হয়, তাহা সাধারণের শ্রোতব্য নয়।
শুধু সত্যের অনুরোধেই তাহা প্রকাশ করিতে হইতেছে। কস্তুরীর শয়নকক্ষ হইতে অনেক রাত্রে নিদ্রালু সখীরা একে একে প্রস্থান করিলে পর কৃষ্ণা বলিল, এবার ঘুমো, আলো নিবিয়ে দিই। শয়নকক্ষে 2টি পালঙ্ক, একটিতে কস্তুরী শয়ন করে আর অন্যটিতে প্রিয় সখী কৃষ্ণা। কস্তুরী শুইয়া পড়িয়াছিল। কৃষ্ণা তখনও চুলের বিনুনি খুলিতে খুলিতে ঘরে অলসভাবে ঘুরিতেছিল। কস্তুরী বলিল, আর একটু থাক, তোর বুঝি ঘুম পাচ্ছে? কৃষ্ণা একটা হাই গোপন করিয়া বলিল, হ্যাঁ। মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, তোমার বুঝি আজ চোখে ঘুম নেই? কস্তুরী কৃষ্ণার দিকে চাহিয়া একটু সলজ্জ হাসিল। কৃষ্ণা নিজের পালঙ্কে গিয়া বসিল, বলিল, কি ভাবা হচ্ছে জানতে পারি কি? কিছুই না, তুই খানিক আমার কাছে এসে শো। কৃষ্ণা চোখে দুষ্টুমি ভরিয়া বলিল, এর মধ্যেই একলা শুতে ভাল লাগছে না? দূর পোড়ার মুখী। দূর তো হবই, তখন কি আর আমাকে ঘরে ঢুকতে দেবে? তুই না হয় তখন বিজয়লালের ঘরে যাস। তাই যাব। তুমি চলে গেলে আর কি আমার এই মহলে থাকবো ভেবেছ? হঠাৎ কৃষ্ণার 2 চক্ষু অপূর্ণ হইয়া উঠিল। কস্তুরী 2 হাত বাড়াইয়া বলিল, আয় কৃষ্ণা। আচ্ছা, আলোটা নিবিয়ে দে। আলো নিবাইয়া কৃষ্ণা কস্তুরীর পাশে আসিয়া শয়ন করিল। 2 সখী কিছুক্ষণ নীরব হইয়া রহিল। তারপর কৃষ্ণা বলিল, আচ্ছা, বিয়ের পরেও তো তুমি এই বাড়িতে থাকতে পারো, তখন তো 2 রাজ্যই এক হয়ে যাবে। তিনি কি তোমাকে এখানে থাকতে দেবেন না? কস্তুরী জবাব দিল না। কৃষ্ণা আবার নিজ মনেই বলিল, না না, তা দেবে কি করে? তাকে তো সিংহরেই থাকতে হবে, আর তোমাকে ছেড়েও তো তিনি থাকতে পারবেন না। এই বাড়ি তখন শূন্য পড়ে থাকবে। কৃষ্ণার গলা জড়াইয়া কস্তুরী বলিল, তখন তুই এই মহলে থাকিস, আমি রোজ কিস্তা পার হয়ে তোকে দেখে যাব। কৃষ্ণা বলিল, তা কি করে হবে? তোমার মালিক যেমন তোমাকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, আমার মালিকও তো আমাকে নিজের ভাঙা কুড়ে ঘরে নিয়ে গিয়ে পুরবে। কস্তুরী বলিল, তা সেই ভাঙা কুড়ে ঘরে যাবার জন্য তোর প্রাণ কি করছে তা যদি না জানতাম, তাহলে কি তোকে আমি ছেড়ে দিতাম কৃষ্ণা? আমার সঙ্গে নিয়ে যেতাম। 2 সখীতে অনেকক্ষণ নীরবে শুইয়া রহিল। শেষে একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস দমন করিয়া কৃষ্ণা বলিল, ও কথা থাক, ভাবলেই মন খারাপ হয়ে যায়। আজ কেমন দেখলে তাই বলো। কাকে? আহা, বুঝতে পারোনি যেন। কস্তুরী একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আগে তুই বল, তোর কেমন লাগলো? আমার আর কেমন লাগালাগি কি? ভালো লাগলেও তুমি তো আর প্রাণ ধরে কাউকে ভাগ দিতে পারবে না। ভাগ চাস? চাইলেও অন্যায় হয় না। কেন? আমার প্রিয় সখীকে তিনি কেড়ে নিয়ে যাচ্ছেন, তার বদলে আমায় কি দিয়েছেন? খালি শাস্তি দেবেন বলে ভয় দেখিয়েছেন। কস্তুরী ধরা ধরা গলায় বলিল, তোর সখীকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কৃষ্ণা, এ জন্মে নয়। এ জন্মে নয়? ঠিক ঠিক। আচ্ছা, আমিও তবে আর কিছুই চাই না। আমার সখী আর আমার। কানে কানে বলিল, বিজয়লালের কুড়ে ঘর যতদিন আমার আছে, ততদিন আমি তাদের বদলে স্বর্গও চাইনি। এইবার তবে বল, তোর কেমন লাগলো? কৃষ্ণা অনেকক্ষণ উত্তর দিল না। তারপর আস্তে আস্তে যেন চিন্তা করিতে করিতে বলিল, দেখ, ওর নামে অনেক কথাই আমাদের কানে এসেছে। কথাগুলো এতদিন অবিশ্বাস করবার কোনো কারণ হয়নি। রাজপুত্রেরা বেশিরভাগই তো ওরকমই হয়ে থাকেন। কিন্তু আজ তাকে দেখে মনে হলো, তার সম্বন্ধে যা শুনেছিলাম তার অধিকাংশই মিথ্যে কথা। কস্তুরী বলিয়া উঠিল, সব মিথ্যে কথা কৃষ্ণা? একটা কথাও সত্যি নয়? কৃষ্ণা বলিল, হ্যাঁ, দেখ,
একটা বিষয়ে আমরা গেরস্তের মেয়েরা রানীদের চেয়ে অনেক সুখী। আমরা স্বামীকে পুরোপুরি পাই। তাই তোমার কথা ভেবে মনকে চোখ ঠাড়েছিলাম, কিন্তু প্রাণে আমার সুখ ছিল না। আজ একটিবার মাত্র একে দেখে আমার প্রাণে শান্তি ফিরে এসেছে। বুঝেছি আমার এই অনাঘ্রাত ফুলটি সত্যিই মহেশ্বরের পায়ে পড়বে। কস্তুরী নীরবে উদ্বেলিত হৃদয়ে এই অমৃততুল্য কথা শুনিতে লাগিল। তাহার মনে হইল কৃষ্ণাকে এত মিষ্টি কথা বলিতে সে আর কখনো শুনে নাই। মাটির ঠাকুরকে অভ্যাস মতো পূজা করিতে বসিয়া যাহারা অপ্রত্যাশিতভাবে জীবন্ত হৃদয় দেবতাকে সম্মুখে পায়, তাহাদের মনের ভাব বুঝি এমনিই হয়। কৃষ্ণা বলিতে লাগিল, পুরুষ মানুষ মন্দ কি ভালো তার চোখের চাউনি দেখে ধরা যায়। আজ উনি তোমার দিকে চাইলেন, মনে হলো যেন চোখ দিয়ে তোমায় আরতি করলেন। যার মনে স্ত্রীলোক সম্বন্ধে লোভ আছে সে অমন করে চাইতে পারে না। সত্যি বলছি, ওনার সম্বন্ধে কোনো কুৎসাই আর আমার বিশ্বাস হয় না। অর্ধরুদ্ধ কণ্ঠে কস্তুরী বলিল, আমারও না। যতদিন দেখিনি ততদিন মনে হতো হয়তো সত্যি, কিন্তু এখন এখন আমার সখীর জীবন যৌবন সফল হলো। কবি গিয়েছেন জানো তো, তব যৌবন যব সুপুরুষ সঙ্গ। অতঃপর দুইজনে বহুক্ষণ নীরব হইয়া রহিল। শেষে কৃষ্ণা জিজ্ঞাসা করিল, কি ভাবছ? কস্তুরী থামিয়া থামিয়া বলিল, ভাবছি, একটা কথা ভাবছি। কি কথা? বলবো না। লক্ষ্মীটি, বলো। আমার কাছে মনের কথা লুকোলে কিন্তু ভারী রাগ করব। কৃষ্ণার বুকে মুখ গুজিয়া মৃদু অস্ফুষ্ট স্বরে কস্তুরী বলিল, ভাবছি আবার কবে দেখতে পাব। কৃষ্ণা কলকণ্ঠে হাসিয়া উঠিল, এখনো যে 3 ঘন্টা হয়নি, এরই মধ্যে আর না দেখে থাকতে পারছ না? কস্তুরী বলিল, তুই যে বিজয়লালকে রোজ দেখিস, একদিন যদি ঘোড়ায় চড়ে তোর জানালার সামনে এসে না দাঁড়ায় তাহলে সারাদিন ছটফট করে বেড়াস। সে বুঝি কিছু নয়? আমার কথা ছেড়ে দাও, আমার বদ অভ্যেস হয়ে গেছে। কিন্তু তোমার এরই মধ্যেই এক্ষুনি দেখেছ, আবার এক্ষুনি দেখবার জন্য পাগল? তুমি যে শকুন্তলাকেও হার মানালে। কতটুকুই বা দেখেছি? কেন, আর একটু বেশি করে দেখে নিলি তো পারতে। তখন তো কেবলই পালাই পালাই করছিলে। ভারী যে লজ্জা করছিল। তা আমি কি করব? এখন লজ্জার ফল ভোগ করো। কৃষ্ণা, সত্যি বল না, আবার কবে দেখা হবে? বিয়ের রাত্রে। কস্তুরী চুপ করিয়া রহিল। কৃষ্ণা তাহার মনের ভাব বুঝিয়া বলিল, অতখানি বুঝি সবুর সইবে না? তার আগেই দেখতে হবে। আচ্ছা বেশ, মন্ত্রীমশাইকে বলি তিনি রাজাকে নিমন্ত্রণ করে পাঠাক। দূর, সে কি ভালো হবে? কেন, মন্দই বা কেন হবে? তিনি আর যেভাবে এসেছিলেন তাতে আমরা তাকে সমুচিত সম্বর্ধনা করতে পারিনি। তাই তাকে যদি এইবার নেমন্ত্রণ করে আনা হয় তাতে দোষ কি হবে? কস্তুরী নীরব রহিল দেখিয়া কৃষ্ণা বুঝিল ইহাও তাহার মনঃপূত নয়। বলিল, এতেও মন উঠছে না? তবে কি চাই, খুলেই বল না। কস্তুরী বলিল, আর আমি বলতে পারি না, বুঝেছিস তো। কি? তুই একবার দেখা। কৃষ্ণা হাসিল, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে। কেউ জানবে না, এই তো? কস্তুরী মৌন। কৃষ্ণা তখন বলিল, আচ্ছা, তার শক্ত কি? শুধু একবারটি দেখা নিয়ে তো কথা। উনি কিস্তায় জল বিহার করতে বেরোবেন, তার বন্দোবস্ত করছি। তুমি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তাহলে হবে তো? কৃষ্ণা, তুই বড় জ্বালাস। তার মানে শুধু দেখলে মন ভরবে না, দেখা দেওয়াও চাই, কেমন?
কস্তুরী কৃষ্ণাকে জড়াইয়া ধরিয়া চুপ করিয়া রহিল। কৃষ্ণা বলিল, বুঝেছি, কিন্তু কাজটি তো সহজ নয়, একটু ভাবতে হবে। তা ভাব না, কে বারণ করেছে? কিন্তু আজ নয়, ওদিকে সকাল হতে চলল, হুঁশ আছে? এবার ঘুমিয়ে পড়ো। কৃষ্ণা উঠিয়া পড়িল, নিজের শয্যায় গিয়া শুইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু আমার একার বুদ্ধিতে বোধহয় কুলোবে না, আর একজনের সাহায্য চাই। কার? আমার একজন মন্ত্রী আছে, তার। কস্তুরী হাসিয়া বলিল, তা বেশ তো, কাল বাড়ি যা না, অনেক দিন তো যাসনি। কৃষ্ণা বলিল, ওহ, কি দরদ! অনুমতি দিতে একটুও দেরি হলো না। এই বলিয়া কৃষ্ণা শুইয়া পড়িল। একটা কৌতূহল কস্তুরীর মনটাকে চঞ্চল করিয়া তুলিল। সে জিজ্ঞাসা করিল, আচ্ছা কৃষ্ণা, তুই বিজয়লালকে খুব ভালোবাসিস না? কেন বল দেখি? সবসময় তার কথা ভাবিস? হ্যাঁ। আচ্ছা, দেখা হলে কি করিস? হাসি, কথা কই, গল্প করি। আর? আর কিছু না, ওই পর্যন্ত। একটু থামিয়া বলিল, একদিন শুধু পান দিতে গিয়ে হাতে হাতটা ঠেকে গিয়েছিল। সেটি বুঝি মনে গেঁথে রেখেছিস? কৃষ্ণা চোখ বুজিয়া আবার সেই স্পর্শটা নতুন করিয়া অনুভব করিয়া লইল। তারপর বলিল, ইচ্ছে করে মনে গেঁথে রেখেছি তা নয়, ভুলতে পারা যায় না। কস্তুরী একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা, এইবার ঘুমো। দুজনেই ঘুমাইবার চেষ্টা করিল, কিন্তু সহসা ঘুম আসিল না। দীর্ঘকাল এইভাবে কাটিবার পর কৃষ্ণা একবার জিজ্ঞাসা করিল, ঘুমোলে? না। কেন? একটা কথা ভাবছি। কি কথা? তোমাদের দেখা সাক্ষাৎ আমি ঘটাতে পারি, কিন্তু লোকে জানতে পারলে তোমার নিন্দে হবে। এইবার কস্তুরীর কণ্ঠে রানীর সতেজ অভিমান প্রকাশ পাইল। সে বলিল, আমার মালিকের সঙ্গে যদি আমি দেখা করি, কার কি বলবার আছে? আর আমার কাজে সমালোচনাই বা কে করবে? এই অসহিষ্ণুতায় কৃষ্ণা অন্ধকারে মুখ টিপিয়া হাসিল। বলিল, তা ঠিক। কাল তাহলে আমি বাপের বাড়ি যাব? হ্যাঁ। আচ্ছা, আজ তবে আর কথা নয়। দুই সখী পাশ ফিরিয়া শুইল। পরদিন প্রভাতে ঈষৎ জ্বর ভাব লইয়া গৌরী শয্যা ত্যাগ করিল। তাহার শরীরে রোগ প্রতিরোধ করিবার প্রভূত শক্তি সঞ্চিত ছিল, তাই ক্লান্ত দেহের ওপর জলমজ্জনেও তাহাকে বিশেষ কাবু করিতে পারে নাই। নচেত নিউমোনিয়া কিংবা ওই জাতীয় কোনো রোগ পাকাইয়া ফেলা অসম্ভব ছিল না। উপরন্তু কাল রাত্রেও ভালো করিয়া ঘুম হয় নাই। রুদ্ররূপকে শয়নঘরের দ্বারের কাছে পাহারায় রাখিয়া সে শয্যায় আশ্রয় করিয়াছিল বটে, কিন্তু নানা চিন্তায় রাত্রি ৩টা পর্যন্ত নিদ্রা তাহার চোখে দেখা দেয় নাই। যতই তাহার মন কস্তুরীবাবুকে কেন্দ্র করিয়া মাধুর্যের রসে পরিপ্লুত হইয়া উঠিতেছিল, মাধুর্যের আবেশে এ কথাও সে কিছুতেই ভুলিতে পারে নাই যে সে অনধিকার। এই সহচর্যের অমৃত মনে মনে আস্বাদন করিবারও তাহার সত্যকার দাবি নাই। কে সে? আজ যদি শঙ্কর সিংকে উদ্ধার করা যায়, কাল গৌরীশঙ্কর রায় নামধারী যুবককে ছদ্মবেশে মুখ লুকাইয়া এ দেশ ছাড়িয়া যাইতে হইবে। আর তাহাই তো ঘটিবে। আজ হোক কাল হোক শঙ্কর সিং ফিরিয়া আসিয়া নিজের ন্যায্য স্থান অধিকার করিবে। কস্তুরীবাবুর সহিত তাহার বিবাহ হইবে। তখন এই অখ্যাতনামা বাঙালি যুবককে কে স্মরণ রাখিবে? দু একটা ধন্যবাদের বাধা বলিয়া তাড়াতাড়ি বিদায় করিয়া দিবে। কস্তুরীও কিছুই জানিতে পারিবে না। কিন্তু শঙ্কর সিং যদি ফিরিয়া না আসে, যদি উদিত তাহাকে সত্যই খুন করিয়া থাকে? গৌরী জোর করিয়া এই চিন্তা মন হইতে দূরে ঠেলিয়া দিল।
সেই সম্ভাবনার কথা ভাবিতেও তাহার বুকটা দূর দূর করিয়া কাঁপিয়া উঠিল। কস্তুরীকেও সে মন হইতে সরাইয়া দিবার চেষ্টা করিল। না, পরের বাগদত্তা স্ত্রীর কথা সে আর ভাবিবে না, এবং ভবিষ্যতে যদিও বা সেই সম্ভাবনা খুবই কম, যাহাতে দেখা না হয় সেই দিকেও সতর্ক থাকিবে। এইরূপ স্থির করিয়া সে শেষ রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিল। প্রাতে উঠিয়া সে দেখিল চম্পা দ্বারের কাছে হাজির আছে। আশ্চর্য হইয়া বলিল, চম্পা, তুমি কি রাত্রে ঘুমোও না? চম্পা সরল চোখ দুটো তুলিয়া বলিল, ঘুমিয়েছিলাম তো। গৌরী বলিল, কিন্তু এত সকালে উঠলে কি করে? চম্পা গম্ভীরভাবে বলিল, আমি না উঠলে যে মহলের আর কেউ ওঠে না, সবাই কাজে গল করে, তাই সবার আগে আমাকে উঠতে হয়। গৌরী হাসিল। বৃহৎ রাজসংসারের সহস্র কর্মভারে অবনত এই ছোট্ট মেয়েটি তাহার স্নেহ জয় করিয়া লইয়াছিল। তাহার মনে হইল চম্পা যেন এই ঝি রাজবংশের রাজলক্ষ্মী। এত সহজ সরল, অথচ এমন গৃহিণীর মতো কর্মপটু মেয়ে সে আর কখনো দেখে নাই। চম্পাকে প্রাসাদের দাসী চাকরানী অত্যন্ত সম্ভ্রম ও ভয় করিয়া চলে, তাহা সে দেখিয়াছিল। মাঝের যে কয় মাস চম্পা ছিল না, সেই কয় মাস রাজপ্রসাদের অন্দরমহলে এক প্রকার অরাজকতার সৃষ্টি হইয়াছিল। চম্পার পুনরাবির্ভাবের সঙ্গে সঙ্গেই আবার সেইখানা শৃঙ্খল ফিরিয়া আসিয়াছে। গৌরীর অসুস্থতার কথা শুনিয়া চম্পা উদ্বিগ্ন হইয়া বলিল, ডাক্তারকে ডেকে পাঠাই? এখনো তো সর্দারজি আসেননি। রুদ্ররূপকেই পাঠাই। রুদ্ররূপ কোথায়? চম্পা হাসিয়া বলিল, আপনার দৌড়ের বাইরে নাক ডাকিয়ে পাহারা দিচ্ছে। হা হা, বেচারা বোধহয় শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছে। তাকে এখন আর ডেকো না, আমার ডাক্তারের দরকার নেই। তুমি শুধু এক বাটি গরম দুধ আমাকে পাঠিয়ে দাও। তা আনছি, কিন্তু ডাক্তারেরও আসা দরকার। এই বলিয়া চম্পা প্রস্থান করিল। অল্পকাল পরেই রুদ্ররূপ ঘরে ঢুকিয়া স্যালুট করিয়া দাঁড়াইল। তাহার গায়ে তখনও গত রাত্রির চজুবেশ, কোমরে লম্বিত তলোয়ার, মাথায় পাগড়ি অটুট, কিন্তু চোখে ঘুম জড়াইয়া রহিয়াছে। গৌরী হাসিয়া বলিল, চম্পা ঘুমোতে দিলে না? রুদ্ররূপ লজ্জিতভাবে বলিল, সকালবেলা একটু তন্দ্রা এসে গিয়েছিল। তা হোক, বসো। গৌরী নিজে একটা কোচে বসিয়াছিল, পাশের স্থানটা দেখাইয়া দিল। রুদ্ররূপ বলিল, কিন্তু চম্পাদেও যে ডাক্তার ডাকতে বললেন। তা বলুক, তুমি বসো। রাজার পাশে এক আসনে বসিতে রুদ্ররূপ রাজি হইল না। সে ঘরের এই দিক ওদিক দৃষ্টিপাত করিল, কিন্তু নিম্ন আসন কিছুই চোখে পড়িল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া গৌরী বলিল, আমার পাশে এসে বসো, এখন তো বাইরের কেউ নেই। রুদ্ররূপ তখন সংকুচিত হইয়া কোচের এক পাশে বসিল। কিছুক্ষণ এ কথা সে কথার পর বাহিরে চম্পার পদধ্বনি শোনা গেল। রুদ্ররূপ অমনি তড়াক করিয়া উঠিয়া ফৌজি প্রথায় শক্ত হইয়া গোড়ালিতে গোড়ালি ঠেকাইয়া ষষ্ঠীবৎ দাঁড়াইল। রাজার পাশে এক আসনে বসিবার বেয়াদবি যদি চম্পার চোখে পড়ে, তাহা হইলে আর রক্ষা থাকিবে না। রেকাবের উপর দুধের বাটি লইয়া চম্পা প্রবেশ করিল। রুদ্ররূপকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ভ্রুকুটি করিয়া বলিল, তুমি এখনো যাওনি যে? রুদ্ররূপ চমকাইয়া উঠিয়া আমতা আমতা করিয়া বলিল, কুমার বললেন যে ডাক্তারের দরকার নেই। চম্পা মুখ রাঙা করিয়া বলিল, রাজার মদ নিতে আমি তোমায় বলেছিলাম? রুদ্ররূপ অপরাধীর মতো চুপ করিয়া রহিল। চম্পা দ্বারের দিকে অঙ্গুলি দেখাইয়া বলিল, এক্ষুনি যাও। করুণ নেত্রে রুদ্ররূপ গৌরীর দিকে চাহিল। গৌরী হাসিতে লাগিল, বলিল, যাও রুদ্ররূপ, এই মহলে চম্পার হুকুমই সকলকে মেনে চলতে হয়, এমনকি আমাকেও। জো হুকুম, বলিয়া রুদ্ররূপ দ্রুত পদে প্রস্থান করিল। দুধের বাটিতে এক চুমুক দিয়াই গৌরী সকৌতুকে বলিল, এখানে সবাই তোমাকে ভয়ঙ্কর ভয় করে না চম্পা?
চম্পা সহজভাবে সায় দিয়া বলিল, হ্যাঁ। বিশেষত রুদ্ররূপ? ও আসলে ভারী বোকা, তাই ওকে কেবলই বকতে হয়। গৌরী হাসিয়া উঠিল। দুধের বাটি শূন্য করিয়া চম্পার হাতে ফেরত দিয়া বলিল, যাও গিন্নি ঠাকুরন, এখন সংসারের কাজকর্ম করোগে। রুদ্ররূপ অবিলম্বে ডাক্তার লইয়া ফিরিয়া আসিল। ডাক্তার গঙ্গানাথ পরীক্ষা করিয়া বলিলেন, বিশেষ কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। আজ আর কোনো পরিশ্রম করবেন না, ঘরেই থাকুন। ব্রাহ্মী ও কুইনাইনের ব্যবস্থা করিয়া ডাক্তার প্রস্থান করিলেন। ডাক্তার চলিয়া গেলে রুদ্ররূপকে জোর করিয়া ছুটি দিয়া গৌরী একাকী হেলান দিয়া শুইয়া ভাবিতে লাগিল। কলিকাতা ছাড়িবার পর আজ অসুস্থ দেহে তাহার বাড়ির কথা মনে পড়িল। এই কয়দিন অভিষেকের আয়োজন ও হুড়োহুড়িতে কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না। দাদাকে পৌঁছানো সংবাদ দিবার প্রতিশ্রুতি দিয়া আসিয়াছিল, তাহাও ঘটিয়া ওঠে নাই। দাদা বৌদিদি নিশ্চয়ই উদ্বেগে কাল যাপন করিতেছেন। আর বিলম্ব করিলে হয়তো দাদা নিজেই টেলিগ্রাম করিয়া সংবাদ জানিতে চাহিবেন। অভিষেক হইয়া গিয়াছে এ খবর অবশ্য তিনি সংবাদপত্রে জানিতে পারিয়াছেন, কিন্তু গৌরী যে রাজা তিনি তা বুঝিবেন কি করিয়া? হয়তো নানা দুশ্চিন্তায় অধীর হইয়া উঠিয়াছেন। গৌরীও ভাবিতে ভাবিতে নিজের অবহেলার জন্য অনুতপ্ত ও বিচলিত হইয়া উঠিল। ঠিক ৯টার সময় ধনঞ্জয় দেখা দিলেন। তাহাকে দেখিয়াই গৌরী বলিয়া উঠিল, সর্দার, একটা বড় ভুল হয়ে গেছে, দাদাকে একটা খবর দিতে হবে। ধনঞ্জয় বলিলেন, বেশ তো, একখানা চিঠি লিখে দিন না। গৌরী মাথা নাড়িয়া বলিল, না, চিঠি পৌঁছতে ৩-৪ দিন দেরি হবে, তার চেয়ে তাকে একটা টেলিগ্রাম করে দাও। ধনঞ্জয় চিন্তা করিয়া বলিলেন, সে কথাও মন্দ নয়, কিন্তু আপনার নামে টেলিগ্রাম পাঠালে চলবে না। চারিদিকে শত্রু, এমনভাবে তার লিখতে হবে যাতে আপনার দাদা ছাড়া আর প্রকৃত মর্ম কেউ যেন না বুঝতে পারে। গৌরী বলিল, বেশ, তোমার নামেই তার পাঠানো হোক। খবরটা দাদার কাছে পৌঁছলেই হলো। এসো, একটা খসড়া তৈরি করি। দুইজনে মিলিয়া টেলিগ্রামের খসড়া তৈয়ারি করিলেন। তাহাতে লিখিত হইল, এখানকার সংবাদ সব ভালো, শুভকার্য হইয়া গিয়াছে, কোনো বিঘ্ন হয় নাই, ভ্রাতার জন্য চিন্তা নাই, আপনাকে মাঝে মাঝে সংবাদ দিব। আপনি আপাতত চিঠিপত্র লিখিবেন না। ধনঞ্জয়। ধনঞ্জয় টেলিগ্রামের মুসাবিদা লইয়া প্রস্থান করিলে গৌরী অনেকটা নিশ্চিন্ত বোধ করিতে লাগিল। পরদিন অপরাহ্নে গৌরী কিস্তার ধারে মুক্ত বারান্দায় গিয়া বসিয়াছিল। কাছে কেবল রুদ্ররূপ ছিল। আজ গৌরী বেশ ভালোই ছিল, এমনকি এইখানে বসিয়া কিছু রাজকার্য সম্পন্ন করিয়াছিল। বজ্রপাণি কয়েকখানা জরুরি সনদ ও পরোয়ানা তাহার দ্বারা মোহর করাইয়া লইয়া গিয়াছিলেন। যদিও এই সকল দলিলে মোহরের সঙ্গে রাজার সহি দস্তখত দেওয়া বিধি, তবু আপাতত শুধু মোহরেই কাজ চালাইতে হইয়াছিল। শঙ্কর সিংয়ের দস্তাখত গৌরী এখনও ভালো করিয়া আয়ত্ত করিতে পারে নাই। ধনঞ্জয় এতক্ষণ গৌরীর কাছেই ছিলেন। এইমাত্র একটা কাজে বাহিরে ডাক পড়িয়াছে, তাই উঠিয়া গিয়াছেন। দুইজনেই নীরবেই বসিয়াছিল। রুদ্ররূপ একটু অন্যমনস্কভাবে তিস্তার নৌকো চলাচল দেখিতেছিল ও কোমরবন্ধে আবদ্ধ তলোয়ারখানা আঙুল দিয়া নাড়িতেছিল। তাহার পাতলা সুশ্রী ধারালো মুখের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া গৌরী হঠাৎ প্রশ্ন করিল, রুদ্ররূপ, ঝিন্দে সবচেয়ে ভালো তলোয়ার খেলোয়াড় কে বলতে পারো? রুদ্ররূপ চমকিয়া ফিরিয়া চাহিল, একটু চিন্তা করিয়া বলিল, ঝিন্দে সবচেয়ে বড় তলোয়ারবাজ বোধ হয় সর্দার ধনঞ্জয় না ময়ূরবাহন। বলো কি? গৌরী বিস্মিতভাবে চাহিল। রুদ্ররূপ ঘাড় নাড়িল। হ্যাঁ, সর্দারজিও খুব ভালো খেলোয়াড়। 20 বছর আগে হলে বোধহয় ময়ূরবাহনকে হারাতে পারতেন, কিন্তু এখন। আর তুমি? আমিও জানি, কিন্তু ময়ূরবাহন কিংবা সর্দার আমাকে বাঁ হাতে সাবার করে দিতে পারেন।
গৌরী ঈষৎ বিস্মিত চোখে এই সরল নিরাভিমান যোদ্ধার দিকে চাহিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা, তুমি ময়ূরবাহনের সঙ্গে লড়তে পারো? রুদ্ররূপ একটু হাসিয়া বলিল, হুকুম পেলেই পারি। লড়াই করব বলেই তো আপনার কূট খাচ্ছি। মৃত্যু নিশ্চয় জেনেও? হ্যাঁ, মৃত্যুকে আমার ভয় হয় না রাজা। রুদ্ররূপের কাঁধে হাত রাখিয়া গৌরী জিজ্ঞাসা করিল, কিসে তোমার ভয় হয় ঠিক করে বলো তো রুদ্ররূপ? রুদ্ররূপ চিন্তা করিয়া বলিল, কি জানি, আপনাকে সম্মান করি, আপনি রাজা, সর্দারকেও সম্মান করি, কিন্তু ভয় কাউকেই করি বলে তো মনে হয় না। গৌরী পুনরায় তাকিয়ায় ঠেস দিয়া বসিয়া গম্ভীরভাবে বলিল, কিন্তু আমি জানি তুমি একজনকে ভয় করো। রুদ্ররূপ চকিত হইয়া চাহিল। কাকে? চম্পাকে। রুদ্ররূপের মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিল। সে নত নেত্রে চুপ করিয়া রহিল। গৌরীর তরল কণ্ঠে জিজ্ঞাসা করিল, তুমি চম্পাকে ভালোবাসো না? রুদ্ররূপ তেমনি হেঁট মুখে বসিয়া রহিল, কোনো উত্তরই করিল না। গৌরী জিজ্ঞাসা করিল, ওকে বিয়ে করো না কেন? রুদ্ররূপ মুখ তুলিল, চোখ দুটি অত্যন্ত করুণ। আস্তে আস্তে বলিল, আমি বড় গরিব, চম্পার বাবা আমার সঙ্গে তার বিয়ে দেবেন না। গৌরী চমকিয়া উঠিল। রাজার পার্শ্বচর যে গরিব হইতে পারে এ কথা সে ভাবিতেই পারে নাই। তাই বলিল, গরিব? হ্যাঁ, আমরা পুরুষানুক্রমে সিপাহী, আমাদের টাকা কড়ি নেই। তাতে কি হয়েছে? ত্রিবিক্রম সিং একজন প্রকাণ্ড বড় মানুষ, রাজ্যের প্রধান শেঠ। তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কেন? তুমি কখনো প্রস্তাব করে দেখেছ? না। একটু চিন্তা করিয়া গৌরী প্রশ্ন করিল, চম্পা তোমার মনের কথা জানে? না, সে এখনো ছেলে মানুষ। তারপর রুদ্ররূপ চকিতভাবে দ্বারের দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, সর্দার আসছেন, তাকে তার সামনে। না না, তোমার কোনো ভয় নেই। সর্দার ধনঞ্জয় প্রবেশ করিলেন। গৌরী ফিরিয়া দেখিলেন তাহার মুখ গম্ভীর, হাতে একখানা চিঠি। জিজ্ঞাসা করিল, কি সর্দার? সর্দার নিঃশব্দে চিঠি তাহার হাতে দিলেন। ঝড়োয়ার রাজদরবার হইতে দেওয়ান অনঙ্গদেও কর্তৃক লিখিত পত্র। সাড়ম্বরে বহু সমাজযুক্ত ভাষায় অশেষ প্রতাপ দেবপাদ শ্রী মন মহারাজ শঙ্কর সিংহকে সবিনয়ে ও সসম্ভ্রমে স্বস্তিবাচনপূর্বক জ্ঞাপন করা হইয়াছে যে, এখন মহারাজ বস্তুত ঝড়োয়া রাজ্যেরও ন্যায্য অধিপতি। সুতরাং তিনি কৃপাপূর্বক কিছুকাল তাহার ঝড়োয়া রাজ্যে আসিয়া রাজগৌরবে বাস করত প্রজা ও ভৃত্যবৃন্দের সেবা গ্রহণ করিলে ঝড়োয়ার আপামর সাধারণ কৃতকৃতার্থ হইবে। ঝড়োয়ার মহিমাময়ী রাজ্ঞী পরিষদবৃন্দ ও প্রজা সামান্যের পক্ষ হইতে দেবপাদ মহারাজের শ্রীচরণে এই নিবেদন উপস্থাপিত হইতেছে। অলমিতি। চিঠি পড়িতে পড়িতে গৌরীর মুখে রক্তিম আভা আনাগোনা করিতে লাগিল। পাঠ শেষ হইয়া যাইবার পরেও সে কিছুক্ষণ চিঠিখানা চোখের সম্মুখে ধরিয়া রহিল। তারপর সর্দারের দিকে চোখ তুলিয়া দেখিল, তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতেছেন। সে তাচ্ছিল্য ভরে পত্র ফেরত দিয়া বলিল, এই চিঠি কখন এলো? এইমাত্র। বজ্রপাণি এই চিঠির মর্ম জানেন? জানেন, তিনিই পত্র খুলেছেন। তুমিও জানো বোধ করি? জানি। ঈষৎ হাসিয়া গৌরী প্রশ্ন করিল, তা তোমরা দুজনে কি স্থির করলে? ধনঞ্জয় দুই চক্ষু গৌরীর মুখের ওপর নিশ্চল রাখিয়া ধীরে ধীরে বলিলেন, আমরা কিছুই স্থির করিনি, আপনি যা আদেশ করবেন তাই হবে। গৌরী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। অজ্ঞাতসারে তাহার দৃষ্টি কিস্তার পরপারে শুভ্র রাজসৌধের ওপর গিয়া পড়িল। সে চক্ষু ফিরাইয়া লইয়া বলিল, ঝড়োয়ায় যাবার কোনো দরকার দেখি না।
ওদের লিখে দাও যে অশেষ প্রতাপ দেবপদ এখন নিজের রাজ্য নিয়েই বিশেষ ব্যস্ত আছেন। তাছাড়া তার শরীরও ভালো নয়, এখন তিনি ঝড়োয়ায় গিয়ে থাকতে পারবেন না। তারপর একটু হাসিয়া বলিল, চিঠিখানা বেশ মোলায়েম করে ভালো ভালো কথা দিয়ে সাজিয়ে লিখো, কিন্তু সেই কাজ বোধ হয় বজ্রপাণি খুব ভালো রকম পারবেন। ধনঞ্জয়ের মুখ হইতে সংশয়ের মেঘ কাটিয়া গেল। তিনি প্রফুল্ল স্বরে জো হুকুম বলিয়া প্রস্থান উদ্যত হইলেন। গৌরী তাহাকে ফিরিয়া ডাকিল। তাড়াতাড়ি কিছু নেই, কাল কিংবা পরশু পাঠালেই চলবে। এখন তুমি বসো, কথা আছে। ধনঞ্জয় হাঁটু মুড়িয়া গালিচার একপাশে বসিলেন। গৌরী বলিল, শঙ্কর সিং সম্বন্ধে কি হচ্ছে? তোমরা যেরকম ঢিলেভাবে কাজ করছো তাতে আমার মনোপুত হচ্ছে না। ধনঞ্জয় বলিলেন, ঢিলেভাবে কাজ হচ্ছে না, তবে খুব গোপনে কাজ করতে হচ্ছে। শোরগোল করে করবার মতো কাজ তো নয়। কি কাজ হচ্ছে? শক্তিগড়ে কোনো বন্দী আছে কিনা তার সন্ধান নেওয়া হচ্ছে। এটা আমাদের অনুমান বই তো নয়, ভুলও হতে পারে। তার সন্ধান করে কিছু জানা গেল? না, এত শীঘ্র জানা সম্ভবও নয়। মাত্র কাল থেকেই লোক লাগানো হয়েছে। গৌরী চিন্তা করিয়া বলিল, অন্যদিকে কোনো অনুসন্ধান হচ্ছে কি? ধনঞ্জয় মাথা নাড়িয়া বলিলেন, না, অন্যদিকে যারা শঙ্কর সিংয়ের অনুসন্ধান করছিল তাদের ডেকে নেওয়া হয়েছে। শঙ্কর সিং যখন সিংহাসনে আসীন রয়েছেন তখন তার তল্লাশ করতে গেলেই তো লোকে নানা রকম সন্দেহ করবে। তা ঠিক, গুপ্তচরেরা নিজেরাই সন্দেহ করতে আরম্ভ করবে। এখন যা কিছু অনুসন্ধান আমাদের নিজেদেরই করতে হবে। বাইরের লোকে কোনো কথা খুনাক্ষরেও জানতে দেওয়া যেতে পারে না। কিন্তু আমার আর চুপ করে বসে থাকতে ভালো লাগছে না সর্দার। এখন তো অভিষেক হয়ে গেছে, এইবার উঠে পড়ে লাগা দরকার। তোমাদের রাজাগিরি আর আমার ভালো লাগছে না। ঈষৎ বিষয়ে ধনঞ্জয় তাহার দিকে চাহিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, কিন্তু উপস্থিত কিছুদিন ধৈর্য ধরে থাকতেই হবে, অন্তত যতদিন না শক্তিগড়ের পাকা খবরটা পাওয়া যাচ্ছে। আরও কিছুক্ষণ এই বিষয়ে কথাবার্তার পর ধনঞ্জয় উঠিয়া গেলেন। সন্ধ্যা হইয়া আসিতেছিল। কিস্তার কালো বুকে অন্ধকার পুঞ্জীভূত হইতেছিল। পশ্চিম আকাশের অস্তরাগের পশ্চাৎপটে কিস্তার সেতুটি কঙ্কাল সেতুর মতো প্রীতীয়মান হইতেছিল। সেই দিকেই তাকাইয়া থাকিয়া গৌরী একটা নিঃশ্বাস মোচন করিয়া বলিল, রুদ্ররূপ, দারিদ্র কি ভালোবাসার পথে খুব বড় বিঘ্ন বলে তোমার মনে হয়? রুদ্ররূপ হেট মুখে কি যেন চিন্তা করিতেছিল। চকিতভাবে মুখ তুলিয়া চাহিল। গৌরী মুখের একটা বিমর্ষ ভঙ্গি করিয়া বলিল, তার চেয়েও ঢের বাধা আছে, যা অলঙ্ঘনীয়। তুমি হতাশ হইও না। আশার উল্লাসে রুদ্ররূপের মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। সে আরও কিছু শুনিবার আশায় সাগ্রহে গৌরীর দিকে তাকাইয়া রহিল। ঝড়োয়ার প্রাসাদে তখন একটি একটি করিয়া দ্বীপ জ্বলিয়া উঠিতেছিল। গৌরী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, ঠান্ডা মনে হচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক। আমরা এতক্ষণ শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ঝিন্দের বন্দি। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। তাহলে সবাইকে নমস্কার।